সুপ্রভাত, সবাই কেমন আছো? কোচবিহার জেলার থেকে আমি প্রিয়া নতুন আরও একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজ একটা ভিডিও শুরু করছি। সকাল সকাল ভাবলাম রান্নাটা বসিয়ে দেই, যা গরম পড়ছে আমাদের এখানে। কালকে ভিডিওটা এডিট করে যে পোস্ট করব এইটুকু আমার শরীরে শক্তি ছিল না, কারণ এত কাজ সংসারের, তারপরে সব দিকটা ম্যানেজ করা এতটা প্রবলেম হয়ে যায়। জানি না এটা কি আমারই মানে দুর্বলতা না কি, আমি বুঝতে পারছি না। মানে ব্লগগুলো রেগুলার আমি দিতেই পারছি না। আমার এত খারাপ লাগছে যে ব্লগ শ্যুট থাকে, তারপরেও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না। খুব কষ্ট হয় দিন শেষে গিয়ে যে ইস, আজকের দিনটা বাদ গেল। সবাই কত অপেক্ষা করে থাকে আমার এই সাধারণ জীবনযাপন দেখার জন্য। তো যাই হোক, আজকে ভাবলাম না, ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করা যাক। এখানে দেখো, তার মধ্যে মনটা খুব খারাপ। তোমাদের লাস্টে আমি শেয়ার করব সবটা, যে মানুষ কতটা খারাপ হতে পারে। তো সবটাই আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। এদিকে দেখো, আলু সিদ্ধ ভাত বসাবো আর কি। আর বলে না, আজকে মানে গ্যাস নেই, তারপরে উনুনটা জ্বালাতে পাচ্ছি না। মানে উনুনটা বেশ অনেক দিন থেকে জ্বালানো না হলে বুঝতেই পারছো, এই ঝড় বৃষ্টিতে উনুন মানে খারাপ অবস্থা হয়ে আছে উনুনের। তারপরে আজকে আমার কি হবে, এই যে ভাত বসিয়েছি, আলু সিদ্ধ ভাত হয়ে যাবে, তারপরে আমার ইন্ডাকশানটাও খারাপ হয়ে যাবে। হঠাৎ করে দেখছি কেমন একটা গন্ধ বার হচ্ছে, পোড়া পোড়া। আমার কোথায় পুড়ছে। অন্য সময় কী হয়, ইন্ডাকশানে একটু যদি চাল বা কিছু যদি ভাজা করতে নিলে, কোনো সবজি বা কিছু রান্না করতে নিলে কিছু যদি পড়ে, তো একটু যদি ওই ইন্ডাকশানে ধরো থাকে, পুড়ে গেলে একটা গন্ধ করে। তো আমিও ভাবলাম হয়তো সেরকমই কিছু একটা হবে, যে কিছু পড়ছে। সকাল বাসি পায়েস দিয়ে আবারও আজকের ভিডিওটা শুরু করলাম। ভাত ঠাত বসিয়ে আমি এইমাত্র উঠোন বাড়িঘর সব ঝাড় দিয়ে আসলাম। এত বালি, কালকে তো উঠোনে মশলা করেছিল, তোমরা দেখেছিলে। এত বালি কি বলবো। তো একটু সময় পেলাম, একটু ফাঁকা পেলাম, ভাবলাম একটুখানি কিছু খেয়ে নিই। এদিকে আজকে আর মার ভাত বসায়নি, তোমরা তো দেখতেই পারলে। এদিকে ওর টিফিন আজকে ম্যাগি ভাজা দেবো, মানে ঘরে ব্রেড ট্রেড আনা ছিল না, তো ম্যাগি ভাজা দেবো। আর এখানে ভাত হচ্ছে, আলু সিদ্ধ দিয়ে ভাত খাবে। তো আমি ভাবছি একবারে রান্নাটাও যদি সেরে নিতে পারি, তাহলে সকাল সকাল চাপটা কম হয়। শর্টকাট কিছু একটা রান্না করবো, কারণ এই গরমে না কাজের প্রেশার থাকে, তার মধ্যে রান্না বাচ্চা নিয়ে খুব চাপ হয়ে যায়। যদি পারি আর কি, আমার তো বললাম না, বাবু উঠে গেলে সম্ভব নয়। যদি ও ঘুমায় তো দেখি এক তরকারি ভাত করবো আর কি। ভাত তো হয়েই যাবে, একটা তরকারি করবো। তো পায়েসটা খাচ্ছি, পায়েসটা ছানা হয়ে গেছিলো। মানে কি বলতো, যখনই বানাই গুড়টা সবার লাস্টে দিতে হয়, গুড়টা সবার লাস্টে দিয়েছি, খেজুরের গুড়টা। আর একবারে ডিরেক্ট দিইনি, একটা গরম বাটিতে দুধ নামিয়ে দেখলাম গুড় দিয়ে যে ফাটে নাকি। মনে মনে মনটা কেন ডাকছিল ফাটবে হয়তো, ফাটবে হয়তো। সেদিনের ওই 1.5 কেজি দুধ দিয়ে রাত্রিবেলা পায়েস বানিয়েছিলাম, তো ফাটবে হয়তো। তো দেখি তারপরে ওই বাটিটাতে ফাটলো না। তো ভাবলাম ফাটবে না। ও বাবা, যেই না কড়াইতে দিলাম, গুড় অমনি ফেটে গেছে। তো ফেটে গেলে তো বুঝতেই পারছো কেমন হতে পারে। খারাপ হয়নি, কিন্তু না ফাটলে বেশি টেস্টি হতো। আর ফেটে গেছে বলে ওর বাবা খেতে চাইছে না। তো এবার এতগুলো পায়েস, তো সেই জন্য আয়ুষ তো মুখেও দেয় না। তো ফ্রিজে রাখা আছে, প্রত্যেকদিন একটু একটু করে খাবো, ঠান্ডা ঠান্ডা ভালো লাগে। চলো, রান্নাটা হচ্ছে হোক। দেখো ঘেমে ঠেমে একাকার হয়ে, কিন্তু এই যে ভেতরে ইন্ডাকশান ওভেনটাই খারাপ হয়ে যাবে এটা তো বুঝতে পারিনি। তো দেখো, ভাত করেছি, আলু সেদ্ধ দিলাম, আলু সেদ্ধ দিয়ে ভাবলাম আলুটা মাখবো। আর কয়েকটা আলু সেদ্ধ সরিয়ে রাখলাম, ডিমের অমলেট করে তরকারি করবো আলু দিয়ে মেখে। সে একদিন করেছিলাম, এত টেস্ট হয়েছিল। তো ভাবলাম আজকেও করবো শর্টকাট রান্না একটা, গরমে মানে গরমে না কিছু রান্নাই করতে ইচ্ছে করে না, খেতেও ইচ্ছে করে না। তো সেই জন্য তাড়াহুড়োর মধ্যে, যাতে পরে একটু দুপুরের সময় গিয়ে বাচ্চাদের সাথে থাকতে পারি ঘরের ভেতরে। তো এইভাবেই সকাল সকাল কিন্তু আমি রান্নাটা করছি। তো কিন্তু কি হলো, এই যে আলু সিদ্ধ মাখলাম, ডিমটাকে আলু দিয়ে মেখে আমি ডিমটা অমলেট করতে যাব, অমনি আমার ইন্ডাকশানটা খারাপ হয়ে গেছে। মানে জ্বলছে না আর, মানে জ্বলছে না বলছি কেন, মানে ইন্ডাকশানটা চালিয়েছি, মানে অন হচ্ছে না। তো অনেকবার চেষ্টা করলাম যে কিছু হলো নাকি, তখন মনে হলো আরে কিছুক্ষণ আগে তো একটা গন্ধ বার হয়েছিল, তো ভেতরে কিছু পুড়ে ঠুড়ে গেল নাকি, এটাই আর কি। তো মানে দুঃখের দিনে আরও দুঃখ আমার। এখন যে কিভাবে রান্না করব, ওই উনুন ছাড়া তো আর গতি নেই। তো আবার উনুনটাকে আমাকে ঠিক করতে হবে, বুঝতেই পারছো। তো এই যে দেখো, বড় একটা দলা, 3টে দলা করে নিলাম, আমার, আয়ুষের বাবার আর হচ্ছে আয়ুষের। অনেক বড় বড় হয়েছে, সকালের খাবার তো একটু আলু সিদ্ধ দিয়ে। এইদিকে ছেলে আমার যাবে স্কুলে, ওর টিফিন বানাবো কিভাবে, ওকে খেতেই বা দিব কিভাবে। যাই হোক, ভাত আলু সিদ্ধ তো হলো, কিন্তু টিফিনটা বানাবো কিভাবে। তো তখন মনে পড়লো এই মিনি কুকারটাই বানাই। মিনি কুকারটা বেশি আবার হিট হলে বন্ধ হয়ে যায়। তো এখানে আদৌ কি ম্যাগি বানানো যাবে, ভাবলাম আজকে ম্যাগি ভাজা দিই। ঝোল ঝোল ম্যাগি করলে না ও মানে খায় না, পড়ে যায়। খায় না বলে ও ম্যাগিটা ঠান্ডা হয়ে গেলে একটা চাকার মতন হয়, ওটা পছন্দ করে না।
তো সেই জন্য আমাকে বললো অনেক দিন থেকে ম্যাগি খাই না, আমাকে আজকে ম্যাগি ভাজা করে দাও। তো এইখানে দেখো একটুখানি পেঁয়াজ আলু নিলাম, ভয়ে আছি এই মিনি কুকারটায় কি আদৌ রান্না করতে পারবো, মানে কি বলো তো, এটাতে বয়েল ঠিক আছে, ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ, দুধ গরম, এগুলো ঠিক আছে, বাট এই যে তেল দিয়ে এটাকে ভাজাভুজি করার পর আদৌ কি ঠিক থাকবে কিনা এটাই ভয় লাগে। দেখো সুইচটা কিন্তু আমার বন্ধ হয়ে গেছে। তো বারবার এটাই হচ্ছে, মানে আমার মনে হলো এটা তো অতটা হেভি না যে তেলটা এত গরম হবে সেটাকেও ও রাখতে পারবে, এরকমটা নয়। তো অনেক কষ্ট করে বারবার বন্ধ হচ্ছে নিচ্ছে, এরকম করে অনেক কষ্ট করে ওকে ম্যাগিটা আমি বানিয়ে দিলাম কোনো রকম। তেলের মধ্যে একটুখানি আলু পেঁয়াজ দিয়ে নিয়েছি, এবারে দিব একটা ডিম, ডিমটা যেরকম করে ম্যাগি ভাজা করে আর কি, একটু ডিম দিয়ে ভালো করে ভাজা করে নেব। আমি যদি বাইরে কারোর সাথে একটুখানি গল্প করি, মানে আমাদের এখানে বিকেলবেলা করে সব বাড়ির বউরা কিন্তু একটু এসে গল্প টল্প করে, এতে মনটাও ভালো হয়, বিশ্বাস করো এতে মনটাও ভালো হয়, সারাদিন এত কাজের চাপ। কিন্তু আমি কিন্তু খুব একটা বার হতে পারি না। তো আমার এক জেঠি শাশুড়িমা একদিন আমাকে বার হতে দেখে বলে, বৌমা তোমাকে না এইসব মানায় না, মানে জেঠিমা খুব ভালোবাসেন আমাদেরকে। তা আমি বলি কেন মানায় না জেঠিমা? বলে না তোমাকে, তুমি তো সারাক্ষণ কাজ করো, তোমাকে বাড়ির বাইরে মানায় না, মানে আমাকে যে প্রত্যেক দিন দেখে না বাড়ির বাইরে, সেটাই আর কি বলছে। আমি এত হাসি পেয়েছে কথাটা শুনে। মানে আমি কিন্তু বাড়ির থেকে খুব কম বেরোই, সারাদিন কাজের চাপে কাজের মধ্যেই থাকি। যদি আমার ধরো সংসারের কাজ শেষ হয়ে একটু রেস্টও নেওয়ার সময় থাকে, ওইটুকু সময় আমি কাজ খুঁজে বার করি যে আমার কী কাজ, আসলে এটা আমার অভ্যেস হয়ে গেছে, ঠিক আছে, মানে রেস্ট নিতে ইচ্ছে করে না, অভ্যেস হয়ে গেছে। তারপরেও কিছু মানুষ এত এত মানে মানে কাজই বলবো না, এদের কি ফালতু বলবো না কি কী বলবো আমি বুঝতে পারছি না, এটা এতটা মানে এদের মেন্টালিটি এতটা খারাপ। আমি মানুষটা সারাদিন বাড়িতে থাকি আমার নামে, মানে আমি বাড়িতে থাকি তো, বাইরে আমি তো ওগুলো জানি না, মানুষ আমার নামে কি বলছে, মানুষ আমাকে কি বলতে, মানে আমার সম্পর্কে কি রটাচ্ছে, এসব কিন্তু আমি ধ্যান রাখি না। যখন কোনো ভালো মানুষ, মানে যে আমার ভালো চায়, সে যদি এসে আমাকে বলে যে প্রিয়া তোর নামে কিন্তু এই হচ্ছে, তখন আমি বুঝতে পারি যে আরে মানুষটা, আমি কারোর সাথে না মারি আড্ডা, না মারি গল্প, না কারোর সাথে আমি সেরকমভাবে মানে মেলামেশা করি। মেলামেশা বলতে ওই যে গল্প আড্ডা যেটা হয় আর কি, এমনি না সবার সাথেই মানে সবার সাথেই না কথা টথা বলি সেটা নয়, মানে হয় না যে দিনে একবার না গেলে না হয় এরকম একটা ব্যাপার, সেটা কিন্তু নয়। যাই হোক বলছি, তার আগে দেখো ওকে একটা লাড্ডু দিলাম, আর এখানে ম্যাগি ভাজাটা কোনো রকম মানে অনেক কষ্টে বানালাম, মানে এরকম এইভাবে যে একটা সাধারণ ম্যাগি ভাজা বানাতে এতটা আমাকে কষ্ট করতে হবে আমি বুঝতে পারিনি, এত বারবার নিভে যাচ্ছে, মানে খারাপ হবে হবে এমন একটা অবস্থা, মানে ধর ছাতা খারাপ হলে হবে, আজকে ম্যাগি ভাজা বানিয়েই ছাড়বো এটাতে। একটা কলা দিয়ে দিলাম। তারপরে চলে আসলাম বাড়ির পেছনে, দেখো এখানে কত সুন্দর আমার ঘরটা প্লাস্টার করা হয়েছে, আর এত দারুণ লাগছে দেখতে পেছনটা। আস্তে আস্তে আমার এই ঘরটাও কিন্তু সেজে উঠছে, তাই না? আমি ভেবেছিলাম এইখান দিয়ে একটা দরজা বার করে এই পেছনে একটা সুন্দর বড় দেখে একটা ব্যালকনি, মানে চিকন টাইপের ব্যালকনিগুলো হয় না, যেহেতু আমাদের একটু জায়গা আছে এখানে পেছনে, এই যে সুপারি গাছ পর্যন্ত আমাদের জায়গা আর কি, এই যে পেছনে সুপারি গাছটা দেখতে পাচ্ছ বড়, এই যে ধাপ্পা ধাপ্পা, মানে বাড়ির পেছনটা দেখে এটা যে আমার বাড়ি মানে মনেই হচ্ছে না। এতদিন একটা চোখের মধ্যে এই ইট গাঁথনি একটা দেখে কীরকম একটা অভ্যাস হয়ে গেছে, এখন এত দারুণ লাগছে দেখতে, মানে কি বলবো। এখন শুধু নিচের জায়গাটা প্লাস্টার করা বাকি আছে, উপরটা হয়ে গেছে। সিদ্ধ ভাত আজকে রান্না বন্ধ। কখন জ্বালাবো, কখন কি করবো? একটা সত্যি কথা বলি, আমার কান্না পাচ্ছে যখন দেখেছি ইন্ডাকশন ওভেনটা আমার খারাপ হয়ে গেছে, আমার রান্না করতে হবে উনুনে, তো কি বলবো, মানে কান্না পাচ্ছে আর কি। তো তারপরে আর আমি ভিডিওই করতে পারিনি। রাত্রিটা এতটা ছোট, কি বলবো তোমাদের, এত তাড়াতাড়ি যে ভোর হয়ে গেল আর চোখের সামনে বুঝতেই পারলাম না, মানে সারাটা রাত, আজ সারাটা রাত্রে মানে এক ফোঁটা চোখের পাতা আমি এক করতে পারিনি, এত চেষ্টা করলাম ঘুমানোর, কিছুতেই ঘুম পাচ্ছে না। এখন বাজে কটা বলো তো, 4:21। হঠাৎ করে জানলা দিয়ে দেখি, মানে কোনো দিন তো এই 4:21 কখনো আমার ঘুম ভাঙেনি, 4:21 আরও গভীর ঘুমে থাকি, মানে এত রাত্রে করে ঘুমাই, গভীর ঘুমে থাকি, কোনো দিন এই দৃশ্যটা দেখা হয়নি যে আজকাল 4:21 এতটা সকাল হয়ে যাচ্ছে, মানে রাত্রিটা কতটা ছোট ভাবো। একেতে বেলা করে রাত্রি হচ্ছে, মানে 6:30 পৌনে 7টার দিকে রাত্রি, মানে সন্ধে গিয়ে রাত্রিটা হচ্ছে, আর এই তোমার 4:20 মানে রাত কেটে ভোর হয়ে যাচ্ছে। তাহলে ভাবো দিনটা কতটা বড়, সারাটা দিন এত বড় থাকে, তারপরেও আমি কাজ শেষ করতে পারি না।
যাই হোক, সুপ্রভাত, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। ভাবলাম না, সকাল থেকেই জার্নিটা শেয়ার করি। সারা রাত ঘুম হচ্ছে না, ছটপট ছটপট করছি। কি করব, ভিডিও এডিটিং করলাম। করে ঠরে ভাবলাম কি করা যায় এখন। তারপর মনে হলো, ও ব্র্যান্ড তো আমাকে কনসেপ্ট পাঠাতে বলেছে সেকেন্ড চ্যানেলে। তো ভাবলাম গল্প তো আমার লেখা হয়নি, তো এইটুকু সময়ের মধ্যে গল্প ভাবলাম। গল্প ভেবে এখনও লেখিনি, শুধু ভাবলাম, ভেবে ব্র্যান্ডকে পাঠালাম। হ্যাঁ, এখনই ব্র্যান্ডকে পাঠিয়েছি। পরে ভোর 4টার দিকে আমার দাদা যদি ভিডিওটা দেখে, দাদাকে টাকা পাঠালাম। মানে কালকেই পাঠানোর কথা ছিল। ভোর 4টার দিকে দাদাকে টাকা পাঠিয়েছি। 4টা না, 4টারও আগে, তখন 3টা না কত বাজে, টাকা পাঠালাম। তাও সময় কাটছে না। স্টোরি ভাবলাম, স্টোরি পাঠালাম ব্র্যান্ডকে। তো এখন তার রিপ্লাই দেবে না, দেরি আছে রিপ্লাই দিতে, সকালবেলা দেবে। তারপরে কি করি, দেখি জানলা দিয়ে আলো হয়ে গেছে। তো ভাবলাম চলো তাহলে আজকের সকালটা আমি এইভাবেই উপভোগ করি আর তোমাদের সাথে ভিডিওটা শুরু করি। তো চলো এখন একটু ফ্রেশ হয়ে স্টোরিটা লিখতে বসি, কারণ আমার এখন ঘুম ধরবে না। ভাবছি চা বানিয়ে তারপরে স্টোরিটা লিখতে বসবো, চা খাবো আগে। চলো, ঘুমটা ভেঙে গেছে বলে সারা রাত ঘুমাইনি। তো তাড়াতাড়ি কাজ বাজ সেরে দুপুরবেলা ঘুমানোর চেষ্টা করব। তারপরে উঠে আজকে শ্যুট আছে আমার জীবনে। এই নিয়ে 2 থেকে 3 বার আমি এরকম সারা রাত জাগলাম। হ্যাঁ, মাঝে মাঝে এরকম হয়, কিছুতেই ঘুম ধরে না। আসলে যদি একটু বেশি রাত পর্যন্ত মোবাইলে কাজ করা হয়, তো তখন কি হয়, আর ঘুমটা ধরতে চায় না। অনেক কষ্টে আর কি ঘুমাই প্রত্যেক দিন। মানে ঘুমের সাথে আমাকে যুদ্ধ করতে হয়। মানে যখন ঘুম পাই তখন তো ঘুমাতে পারি না, আর যখন ঘুমাতে হয় তখন আর ঘুম পায় না। আসলে অনেকটা লেট হয়ে যায়। প্রত্যেক দিনই যুদ্ধ করি। কাল কম যুদ্ধ করিনি। কালকে এত যুদ্ধ করার পরেও কিন্তু আমি ঘুমোতে পারিনি। তো এই যে জানলা খুলে দেখি, খুলে না, যেহেতু গ্লাস লাগানো, জানলা দিয়ে দেখছি সকাল হয়ে গেছে। তো কটা বাজে দেখলাম, ও বাবা 4:30 বাজে। তো ভাবলাম যেহেতু সকাল হয়েছে তো এর ভয়ের ব্যাপার নেই। তো তাড়াতাড়ি করে উঠে এই যে ফ্রেশ হলাম। এবারে মাথা টাথা আঁচড়ে নিয়ে এবারে একটুখানি ক্রিম মেখে নিচ্ছি। ক্রিম মেখে এবারে চলে যাব গল্প লিখতে। তার আগে মাঝখানে একটু খুশ উঠে পড়েছিল, ওকে একটু ঘুম পাড়ালাম। ঘুম পাড়াতে দেখো এদিকে কিন্তু আলো হয়ে গেছে। টেনে একটু আগের ভিডিওটা দেখে আসো কতটা অন্ধকার ছিল। বেশিক্ষণ না, এই 4-5 মিনিটের মধ্যেই এরকম আলো হয়ে গেছে আর কি। তো এবারে নিজের জন্য একটুখানি চা করে নিয়ে, বাসন এখন ধোবো না, চা করবো আগে। চা করে নিয়ে তারপরে আমি গল্প লিখতে বসবো আর কি। জানালাটা খুলে দিলাম। সকালের কী বলবো, সকালের এই মানে সৌন্দর্যটা, আবহাওয়াটা বলতে পারো, এত ভালো লাগছিল। মানে একদম নিস্তব্ধ একটা সকাল, কোনো আওয়াজ নেই, কিছু নেই, এতটা সুন্দর সকালটা। মানে সকালটা যে এতটা সুন্দর হয় আমরা কিন্তু বুঝতে পারি না। একটু বেলা করে উঠলেই দেখবে রোদ উঠে পড়ে, আর ভালো লাগে না। সকাল বলবো না, মানে ভোরের দিকটা এতটা সুন্দর হয়, কি বলবো। যাই হোক, আজ সকাল সকাল না উঠলে এত সুন্দর মুহূর্তটা এনজয় করতে পারতাম না। তো একটুখানি লাল চা আর বিস্কিট নিয়ে চলে যাবো ওই। আমাকে কিছু দিদিরা কমেন্ট করে যখন আমার সেকেন্ড চ্যানেলে নাটকের ভিডিওগুলো দেখে, বলে প্রিয়া তুমি এত সুন্দর করে গল্প লিখো, মানে খুব সুন্দর হয় গল্পগুলো। অনেকেই প্রশংসা করে আর কি, যে তুমি এত সুন্দর গল্প লেখো। দেখো বেশিরভাগ গল্পই আমার লেখা থাকে। আয়ুষের বাবাও লেখে, মিথ্যা বলবো না, ও লেখে, ওর মাথায় যখন যেটা আসবে ও লিখে। বাট বেশিটা আমি লিখি আর কি, কারণ আমার ভালো লাগে গল্প লিখতে। কিন্তু পড়তে আমার ভালো লাগে না, সত্যি বলছি। আমি কোনো দিন গল্পের বই পড়ি না, আমার ভালো লাগে না, ওই সময়টাই আমার দিতে ইচ্ছা করে না। যেমন গল্প পড়তে ভালো লাগে না, তেমন আমার মুভি দেখতে ভালো লাগে না। মানে আগে একটা সময় খুব মুভি দেখেছি, মানে বই, যে কোনো বই, যে 2-3 ঘন্টা ধরে আমি ঘন্টার পর ঘন্টা টিভির সামনে বসে থাকবো, আমার তখনই ছটপট করবে মনটা, কখন আমি উঠে আমি অন্য কাজ করব একটা। মানে বেকার, আমার মনে হয় যেন বেকার এগুলো সময় গল্প পড়া। না, যারা গল্প পড়ে তাদের ওটা হবি বলতে পারো, তাদের ভালো লাগে তাই তারা পড়ে। কিন্তু আমার দিকটা বলছি, মানে আমি যেমন গল্প লিখতে ভালোবাসি, মানুষ হয়তো ভাববে না জানি মেয়েরা গল্প পড়তেও হয়তো খুব ভালোবাসে, কিন্তু না, আমার গল্প পড়তে একদম ভালো লাগে না। আমার ওইটুকু ধৈর্যই নেই। সত্যি কথা বলতে, আমার কারো কাহিনী জানার, মানে কারো কাহিনী জানতেই আমার ইচ্ছে করে না। কারো কাহিনী বললে ভুল, মানে গল্পে যে একটা স্টোরি, সেই স্টোরিটাই আমার ভালো লাগে না শুনতে। কিন্তু হ্যাঁ, আমার এই ছোট্ট স্টোরিগুলো ভীষণ ভালো লাগে, আর লিখতে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আমি ভীষণই একটা অদ্ভুত মানুষ। আজকের এই কথাটা শুনে অনেকেই হয়তো হাসবে, আবার অনেকেই হয়তো আমাকে কিছু কমেন্ট করবে। যাই হোক, যেটা আমি সেটাই বললাম। ফাইনালি আমার গল্প লেখা হয়ে গেছে। এই আধা ঘন্টার মতন লাগলো, যেহেতু আমার ভাবনা ছিল। আবার কিছু সময় কি হয়, লিখতে ভাবি, তো সেই জন্য ওটা আমার দেরি হয়। ভাবনার মধ্যে যেহেতু ছিল, তাই এটা হয়ে গেছে। তো এবারে চলো সংসারের কাজবাজগুলো করি। বাজে এখন 5:30, আর সুন্দর সূর্য উঠে গেছে। মানে 5:30টার দিকে পুরো সকাল, আর আমরা 5:30টার দিকে নাক ডেকে ঘুমাই। মানে বুঝতে পারছো তাহলে কত বেলা করে উঠি। দেখো সূর্য কোথায় উঠে গেছে, মানে কখন বেলা হয়েছে। তো
তোমাদের বললাম না কটার দিকে উঠেছিল, দেখতেই পারলে। ওই দেখো সূর্য উঁকি মারছে, সূর্যি মামা। উফ, আজকে সকালটা যা দারুণ হলো না, সুন্দর। এত সকালে ওঠার পরেও আমার ঘুম কিন্তু পাচ্ছে না, কেন বলো তো? এটা কি শরীরের কোনো সমস্যা? না ঘুমালে তো শরীর অসুস্থ হয়ে পড়বে। তো চলো তাড়াতাড়ি কাজবাজগুলো করি, তারপরে দেখা যাক। শুরুটাই আজকে এত সুন্দর পর্দা দিয়ে শুরু করছি। দেখো, কালকে পর্দা টাঙিয়েছিলাম, কালকে যেহেতু ব্লগিং করা হয়নি তাই তোমরা বুঝতে পারছো না এত সুন্দর হয়েছে পর্দাগুলো, কি বলবো। পিওর কটন। আমি না, তোমাদের যদি প্রয়োজন হয় আমি কমিউনিটি পোস্টে একটা লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? পিওর কটন, পিওর কটন। ঘরের ভেতরেও আছে, ঘরের ভেতরে পরে দেখাচ্ছি, বাচ্চারা উঠুক। তো চলো এবারে ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। তখন তো ঝাড় দিইনি, মানে শুধু উঠে আমি ফ্রেশ হয়ে আমি গল্পটা লিখলাম। লিখতে লিখতে এতটাই বেলা হয়ে গেল, মনে হচ্ছে যেন অনেক বেলা, কিন্তু বাজে মাত্র 5:30। তো ভাবলাম না, ওরা যখন ঘুমোচ্ছে আমি কাজবাজগুলো সেরে নিই। আমাদের মতো মায়েদের আর কি বলো, যখন বাচ্চা ঘুমোয়, অনেকে বলে না বাচ্চা যখন ঘুমায় তখন ঘুমিয়ে নিতে পারো। তো আমি যদি বাচ্চা যখন ঘুমায় তখন যদি আমি ঘুমিয়ে থাকি, আমার এই কাজগুলো কে করবে শুনি? যাই হোক, এবারে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর রান্নাঘরটা কিন্তু আমার ঝেড়ে মুছে পরিষ্কার করা আছে। হ্যাঁ, মানে রান্নাঘরটা ঝাড়ু দিয়েই বার হলাম, বাসন ছিল কিছু, বাসনগুলো ধুয়ে রান্নাঘর ঝাড় দিয়েই বের হলাম। আর এরকম দেখবে পরিবেশটা যদি নিস্তব্ধ থাকে, কাজ করতে বেশ ভালো লাগে। মানে ধরো বাচ্চারা ঘুমাচ্ছে, বর ঘুমাচ্ছে, একদম চুপচাপ, মানে তুমি যেই দিকে পরিষ্কার করে যাবে সেই দিকেই তোমার পরিষ্কার থাকবে। আমাদের ঘরে তো সেটা হয় না। আমি কিন্তু একটু ঘরের ভেতর আসলাম, ভয়েস দিচ্ছি, মানে বাইরে দিচ্ছিলাম, ভীষণ গরম লাগছে, তাই হয়তো একটু হাওয়ার আওয়াজ আসতে পারে। তো সেটাকে একটু, এখন তো যেহেতু মানে গরমের দিন, ফ্যানের নিচেই বসে ভয়েস দিতে হবে, কোথায় যাবো আর ভয়েস দিতে বলো। তো যেটা বলছিলাম, আমাদের মতো বাড়িতে একদিক দিয়ে গুছিয়ে আসবে, বাচ্চা কাচ্চা যদি একটু বড় হয়, তার মধ্যে বরটা তো আরও বড় বাচ্চা একটা, মানে যদি বাচ্চা কাচ্চা বড় হয়, বর সব মিলিয়ে একদম, এই তো জাস্ট ঘরটা গুছিয়ে যাব, তুমি এসে শান্তিই পাবে না, এসে দেখবে ঘর নোংরা হয়ে আছে। কী যে রাগ উঠে, আমি কি বলবো। মানে আমি ঘরটাকে গোছাই, আমার নিজেকে একটা মানে ফ্রেশ লাগে। আমি যদি কাজে এনার্জি না পাই, আমার যদি ঘরটা গোছানো থাকে, আমি যে কি ফ্রেশ পাই, মানে মন থেকে ফ্রেশ হয়ে যাই একদম। এটা আমি না, এটা আমার মনে হয় তোমরাও কিন্তু সেটাই, তোমাদের সাথেও সেটাই হয়। যাই হোক, দেখো গাছে আজ অনেক ফুল ফুটেছে, আজকাল বেশ ফুল ফুটছে, আর পুজো দিতে বেশ আনন্দ লাগছে। তো এখানে দেখো, ও যেহেতু, ও কালকের একটা ঘটনা বলি, আমি তো ভুলেই গেলাম বলতে কালকের ঘটনাটা। কাজ করছি, আয়ুষের বাবাও ঘুমাচ্ছে, আয়ুষও ঘুমাচ্ছে, খুশ দেখে একদম বিছানার গড়ে এসে বসে আছে। মানে কি যে ভয় লাগে খুশকে বিছানায় রেখে, ও শুধু উঠে বসে পড়ে, মানে জাগনা হয়ে যে একটা আওয়াজ দেবে, আমি যে দৌড়ে যাব ওইটুকু সময় তো আমাকে দেয়ই না, উঠে দেখে ও বসে আছে। তো এই ভয়ে দেখি, যেহেতু সবাই ঘুমাচ্ছে, আমি কিন্তু দরজাটা দেখো, পর্দাটা আমি ফাঁকা রেখেছি, আমি বারবার দেখছি। এবার উঠোনটা ঝাড় দিয়ে যে আমি বাইরে ওইটুকু যাব, তাও ভয় লাগছে, যদি ও উঠে পড়ে যায়। আমাদের আয়ুষ পাপা কিন্তু খুব একটা পড়েনি, জানো তো, মানে বিছানার থেকে পড়ার কথা বলছি। আমি এতটা কেয়ার করি এই জিনিসটা বাচ্চাদেরকে, কারণ আমার ওই হসপিটালে গিয়ে বাচ্চা পড়ে যায়, আমি দেখেছি তো, মানে নিজের চোখে দেখেছি, ছোটো ছোটো বাচ্চাকে পড়ে গেছে, মাথা দিয়ে সেলাই করছে। আমার এইগুলো দেখতে আমার এত ভয় লাগে, আমার শরীর কাঁপে। তাই আমি আগের থেকেই এই জিনিসগুলোতে আমি একদম, মানে মানে কি বলবো, আমার কাজ না হয় না হোক, আমি না খাই, মানে দুবেলা না খেয়ে থাকবো তাও ঠিক আছে, কিন্তু বাচ্চা যেন না পড়ে বিছানা, তাও আমার খুশ 2-3 বার পড়ে যায়। মানে এটা আমার ভুল নয়, মানে হয়তো আমি কাউকে রেখে গেলাম, মানে সে ভালোভাবে দেখতে পারলো না, ওই সময় পড়ে গেল, আমার বরই হতে পারে এরকম, বরের কাছ থেকেও একদিন খুশ পড়ে যায়। তারপর আমার এক পিসি এসেছিলো, পিসির সামনে থেকেও খুশ পড়ে গেছিলো। যাই হোক, এই নিয়ে 2-2 বার পড়েছে আমার খুশ। আমার ভীষণ কষ্ট হয় যখন বাচ্চারা পড়ে যায়, মাথা ফুলে যায়। তো আয়ুষের সময় আয়ুষ কেন পড়েনি বলো তো? কারণ আমি তো এত কাজ করতাম না, মানে আমার ইনকামের দিক দিয়ে আমি কোনো কাজ করতাম না, শুধু ঘরে রান্না বান্না আর আয়ুষকে দেখে রাখা। আয়ুষের বাপাই মানে যেখানে, মানে রাজমিস্ত্রির কাজে বলো, গাড়ি চালাতো, তারপরে কুরিয়ার বয়ের কাজ করতো, অনেক কাজ করেছে। মানে একটা কাজ চলে যায় আরেকটাতে ঢুকে পড়ে এরকমভাবে, তো ওই কাজটা করতো, আমি কিন্তু ঘরেই থাকতাম। তো সেক্ষেত্রে আমি শুধু আয়ুষকে দেখেছি, রান্নাবান্না করেছি, ব্যাস এইটুকুই। আর ঘরও ছিল একটা, কি আর গোছাবো, ওই সকালবেলা উঠেই গোছানো হয়ে যেত। তো আয়ুষ আমার কাছ থেকে কোনো দিনও পড়েনি, মানে একটা দিনও কেউ বলতে পারবে না যে আয়ুষ পড়ে ব্যথা পেয়েছে, আমি সারাক্ষণ দেখে রেখেছি। তো এই আর কি, খুশকে অতটা পারি না, তারপরেও আমি চেষ্টা করি। দেখো আমি দরজা দিয়ে কিন্তু বারবার দেখেই চলেছি, ওই দিকে উঠোন ঝাড় দিতে গেছি, উঠোনটা অল্প ঝাড় দিয়ে চলে এসেছি, কারণ ভয় লাগে যদি পড়ে যায়। যেহেতু আয়ুষের বাবা ঘুমাচ্ছে, ও জেগে থাকলে সমস্যা নেই।
তো যাই হোক, আমি কিন্তু ঘর মুছে আসলাম, ঘর মুছে রান্নাঘর মুছে, ঘর মোছাটা দেখালাম না, এখন বারান্দা মুছছি আর কি। যেই ঘর মোছা আমি দুপুরে মুছি সেটা আমি আজকে সকাল সকাল মুছে ফেলছি, কাজটা এগিয়ে যাবে। কারণ অনেক শ্যুট থাকে, তো বেলা হতে হতেই মনে পড়ে এই শ্যুট থাকে সেই শ্যুট থাকে, সেই জন্য। আমার নামে এত বাজে কথা ছড়িয়েছে আমার বাড়িতেই। আমার জেঠি শাশুড়ি মা, তোমরা সবাই জানো মৌয়ের শাশুড়ি মা, যে উনি আমার জেঠি শাশুড়ি মা হন। জেঠি শাশুড়ি মা, জেঠুর শরীরটা কতটা খারাপ তোমরা জানো, আর জেঠুকে আমি কতটা ভালোবাসি সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না, ঠিক আছে। যেহেতু আমার শ্বশুর বাবার দাদা, দেখতে অবিকল আমার শ্বশুর বাবার মতন একদম, মানে এখনও পর্যন্ত আমি জেঠুকে দেখি না আমার শ্বশুর বাবার কথা মনে পড়ে, ঠিক আছে। তোমরা তো জানো কিছুদিন আগেও জেঠুর এত শরীর খারাপ হলো, মৌকে এত বলি ভালোভাবে ভিডিও কর, ভালোভাবে ভিডিও কর, চিকিৎসাটা ভালোভাবে করতে পারবি। চিকিৎসা যদিও বা করছে ওরা, শরীর ভালো না যেহেতু। তো যাই হোক, এখানে এই ভিডিওটা অনেকেই হয়তো দেখবে, কিন্তু খারাপ পাওয়ার কিছু নেই, আমি কারণ আমি খারাপ বলছি না, কিন্তু দুইটা মানুষ আছে এত, মানে কি বলবো তাদেরকে, জেঠিমাকে গিয়ে আমার নামে নিন্দে করে এসছে, ঠিক আছে। দেখো এতটা সৎ সাহস আছে বলেই আমি আজকে হাজার হাজার মানুষের সামনে কথাটা বলতে পারছি। আমার জেঠি শাশুড়িমাকে বলে এসছে, আমার জেঠুকে আমি বলেছি আমার শ্বশুর বাবার সময় কেউ এসে আমাকে হেল্প করেনি, মানে রান্নাবান্না করে সাহায্য করেনি। আমার জেঠুর সময় মানে ওনার এরকম করে বলেছে, বলে ওর বাড়িতে মানে ওই বাড়িতে জেঠুকেও আমি কিছু খেতে দেবো না, রান্না করেও দেবো না, প্লাস ভালো মন্দ আমার কোন ঠেকা, আমার শ্বশুরের সময় করেনি কেউ, আমি কেন এখন ওনার ওই বাড়িতে অসুস্থ একজন মানুষ আমি কেন করতে যাব। আমি অবাক হয়ে গেছি, আমি আকাশ থেকে পড়েছি জেঠিমা যখন আমাকে এই কথাটা বলেছে। বিশ্বাস করো, জেঠিমা চলে যায় কথাটা বলে, আমি জেঠিমাকে টেনে এনে, মানে টেনে বলছি কেন, শাড়ি ধরে হাত হাত জোর করে কেঁদেছি, আমি উঠোনে দাঁড়িয়ে আমি কান্না করে ফেলেছি যে জেঠিমা তোমাকে বলতেই হবে, এত বড় মিথ্যে কথা কে বললো, কে বললো, কে বললো, বলতেই হবে, বলতেই হবে, কে বলেছে। তো কিছুতেই জেঠিমা বলবে না কে বলেছে। যে এই যে একটা বাজে কথা, একটা অসুস্থ মানুষ, যেই মানুষটাকে নিয়ে আগের দিন রাতেও আমি এত ওর বাবার সাথে আফসোস করছি যে জেঠুর শরীরটা কী খারাপ, হ্যাঁ এত আফসোস, সবসময় আমি আফসোস করি জেঠুকে নিয়ে, যে এত ভালো মানুষ, হ্যাঁ। তো ওই মানুষটার জন্য আমার মনে যদি এরকম থাকতো, মানে এরকম থাকে, তাহলে মানে আমি তো মানুষই না, মানুষের পর্যায়েই পড়বো না আমি তাহলে। তো আমি যেই মানুষটা না কারোর সাথে গল্পগুজব করি, না কারোর সাথে শত্রুতামি করি, না কাউকে দেখে হিংসে করি, সেই মানুষগুলো আমার নামে এসব বলে কী মজা পায় আমি এটাই বুঝি না। জেঠিমাকে আঁচল ধরে টেনে হাত জোর করে কেঁদেছি, বাচ্চা মানুষের মতো কেঁদেছি। বিশ্বাস করো আমি এত বড় মিথ্যে কথাগুলো মানতে পারি না। মানে আমি দেখেছি আমার জীবনে যেই মানুষগুলো আমার সাথে শয়তানি করেছে সবাই আমাকে মিথ্যে অপবাদ দিয়েছে, আমি নাকি এই করেছি, আমি নাকি সেই করেছি, যেই কাজগুলো আমি করিনি, ঠিক আছে। এত মিথ্যে অপবাদ দেয় আমার জীবনে কিছু মানুষ আছে, এত মিথ্যে, এত শয়তান হয় আর এত মিথ্যে অপবাদ দেয়, মানে ধারণা ছাড়া। যাই হোক, জেঠিমাকে আমি ওকে হাত জোর করে পারলে পায়েই পড়ি আর কি, যে না জেঠিমা তোমাকে নাম বলতেই হবে, আমি আজকেই ওর সাথে কথা বলবো, যে একদম তোমার সামনে নিয়ে এসে কথা বলাবো যে আমি এই কথাটা ওকে কখন বললাম। জেঠিমা তো কিছুতে নাম বলবে না বলবে না। তারপরে জেঠিমা অনেক রিকোয়েস্ট করলাম, অনেক রিকোয়েস্ট করছি জেঠিমাকে, জেঠিমা তুমি যখন কথাটা যখন বলতে পেরেছো, তো আমাকে জেঠিমা 2 মাস আগেই শুনেছে, 2 মাস থেকে আমাকে বলছে না। আমি কথাটা যখন বলতে পেরেছো তো আমাকে বলতেই হবে নাম। তো আমি আন্দাজে অনেক কয়েকজনের নাম বললাম, তো বললো না ওরা বলেনি। তো এমন একজনের নাম বলল যে আমার বাড়ির নুন খেয়েছে একটা সময়। যাই হোক, আর নাম বলছি না আমি এখানে। আজকে স্পেশালি তার জন্য এই ভিডিওটা করা। জেঠিমা চলে যাওয়ার পর আমি তাকে ফোন করেছি, ফোন করি কিছুতেই ধরে না। তারপর ফোন করলো, অন্য একজন ধরলো, বললো যে ও বাড়িতে গেলে পরে করবো। উনি বাড়িতে ছিলেন না আর কি, মানে যার ফোন সে, মানে যার কথা বলেছে তার কাছে কোনো ফোন নেই। এবার কাকে ফোন করলে পাবো সেই নাম্বারটা আমি জানতাম, তাকে ফোন করেছি, ফোন করে বলে আমি তো এখন বাড়িতে নেই, বাড়িতে গিয়ে কথা বলছি। এই যে লাস্ট একটা কথা বললো, বাড়িতে গিয়ে কল করছি, আর কিন্তু ফোন করলো না। আমি যে এত ফোন করছি, পাগল হয়ে গেছি ফোন করতে করতে। আজকে যদি আমি সত্যিই মিথ্যে হতাম, বা আমি যদি সত্যিই এইসব কথা বলতাম, আমি এটাকে প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগে পড়তাম না, বিশ্বাস করো। তারপরে এত ফোন করেছি, কিছুতে ধরে না, 2 দিন 3 দিন। হ্যাঁ, আয়ুষের বাবাকে 2 দিন বললাম যে তুমি যাও, ও যেতে চায় না, বলে ঝগড়া অশান্তি হবে, ঝামেলা হবে, যাবো না। আমি তো এখন ফট করে বাচ্চা নিয়ে যেতে পারি না, একটু দূর আছে বাড়িটা।
তো ওকে বললাম যে যাও যাও, ও যেতে চাইলো, ওকে বাদ দাও তো, লোকে বললেই কি তুমি অমন হয়ে যাবে, ওর এটা কথা। কিন্তু যার জিনিস না সে বোঝে। আজকে যদি ওর সম্পর্কে যদি কেউ মিথ্যে বলতো, ও এটাকে নিশ্চয়ই প্রমাণ করতো। তো সেম আমারও ওরকম লাগছে যে আমার সম্পর্কে এত বড় মিথ্যে বলছে, আমি এটাকে প্রমাণ করেই ছাড়বো, যে করেই হোক। কিন্তু পারলাম না বলে হাল ছাড়িনি। সময় আমারও আসবে, দিন আমারও আসবে, যেদিনই সেই ব্যক্তিটাকে আমি দেখতে পারবো না, টেনে জেঠিমার সামনে নিয়ে এসে আমি বলাবো যে এই কথাটা আমি কবে বললাম, কখন বলেছি। জেঠিমা আমার বাড়িতে প্রায় জেঠিমার থেকে আমি তরকারি নিই, আমার থেকে জেঠিমা নেয়, যখন যেটা দরকার পড়ে আমি নিই, জেঠিমা নেয়। 2 মাস থেকে জেঠিমা আসছে না, আমি ব্যাপারটা একটু বুঝতে পারছি যে কিছু তো একটা গণ্ডগোল হয়েছে। কিন্তু আমি ভাবলাম জেঠুর শরীর ভালো না। তো তারপরে জেঠিমা কিছু একটার জন্য আমার বাড়িতে আসতে নিচ্ছিল, তখনই নাকি ওই ব্যক্তি জেঠিমাকে বলে, যান না, পছন্দ করে না, তোমার বাড়ির মানে জেঠুর কথা বলছে, শরীর খারাপ, বলছে এমন এমন কিছুই দেবে না, হ্যান ত্যান। আমি আকাশ থেকে পড়েছি এইসব কথা শুনে। আরও তো অনেক কিছুই বলেছে, বললাম না, সব কিছু সোশ্যাল মিডিয়ায় করা যায় না। তোমাকেই বলছি, তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো, তোমাকে তো অবশ্যই আমি ধরবো একদিন, যেদিনই বাড়ির পাশে পাবো। যার জন্য তুমি আমার ফোনটা ধরছো না। এত ফোন করছি, ব্যাক কল কখনো করনি, তুমি জানো তুমি কি ভুল করেছো। তো যদি তোমাকে আমার সামনে কোনো দিন দেখতে পারি, একদম জেঠিমার সামনে টেনে এনে তোমাকে আমি দাঁড় করাবো। দাঁড় করিয়ে মানুষের নামে মিথ্যে বদনাম দিয়ে চলে যাওয়া, হ্যাঁ, যেই মানুষটা মানে মানুষের জন্য এত ভাবে, এত মানে এই এই সেন্সটা আমার মাথাতে কোনো দিনও আসেনি। যেই কথাটাও বলেছে, এই সেন্সটা আমার মাথাতে কোনো দিনও আসেনি। তো আমার জীবনটাই এরকম। বেশিরভাগ মানুষ আমার সাথে যাদের সম্পর্কটা একটু খারাপ হয়েছে, প্রত্যেককেই এরকম মিথ্যে অপবাদ দেয় আমার নামে। খালি তাদেরকে কী বলতো, মনুষ্যত্ব বোধ একটা বলে ব্যাপার আছে। যদি গরম গরম হয় কথাগুলো বলতে পারি, যদি একটু লেট হয়ে যায় 1 দিন 2 দিন, আর সেগুলো আর যাচাই করার প্রয়োজন মনে করি না। আমার মনে হয় যে আমি তো বলিনি, থাক, এটা মনে হয়। কিন্তু এখনও আমার ইচ্ছে, এই কথাটা আমি প্রমাণ করেই ছাড়বো, যে করে হোক প্রমাণ করেই ছাড়বো। আমার জেঠুর সম্পর্কে, আমার বাবার সম্পর্কে আমি এইসব কথা কখনো ভাবতেও পারিনি। জেঠু কাকু যারা আছে না কেন, আমি কারো সম্পর্কে এসব ভাবতে পারি না, খারাপটা। তো চলো, মানুষ কত শয়তান হলে পরে এরকম করতে পারে, মানে কি বলবো, সবার চোখে খারাপ করিয়ে দেয়। দেখছে ভালো বন্ডিং, ভালো আছি, সেটা সহ্য হয় না, খারাপ বানিয়ে দেয়। আর যাকেই আমার সম্পর্কে মিথ্যে বলে না কেন, আমাকে এসে জিজ্ঞাসা করবে পার্সোনালি যে প্রিয়া এরকম এরকম, ঠিক আছে? মনের মধ্যে পুষে রাখবে না। পুষে রাখলে কি বলো তো, সেটা নিয়ে আমাকে নিয়ে তোমরা খারাপ ভাববে যে ও তো এরকম, ও তো এরকম। তো যাই হোক, এই কথাটা একমাত্র ওই ব্যক্তির জন্য ভিডিও বানাতাম না, বললামই তো। কিন্তু উনি যেহেতু ফোনটা ধরছে না, তো ওনার কান অবধি আমার এই কথাটা যাতে পৌঁছে দিতে পারি, তাই আজকের এই ভিডিওটা করা। আমি জানি ভিডিও দেখবে আমি। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট একটা ব্লগে দেখা হচ্ছে। টাটা।